প্রকল্পের পরবর্তী যে কার্যক্রম হবে সেই কার্যক্রমগুলো আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবে করতে পারি, এটা আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা। আরে উপস্থাপনা কি করে যাই হোক, আমরা ঘুরে ঘুরে করবো না, খবরে আসছেন আমাদের যে মেনে চলবো সকলের কামনা করে আমি আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাসান ভাইকে। সত্যি কথা বলতে কি, আশিক ভাই, মালিক ভাই আমাদের মাঝে আসবেন আমরা কিন্তু বিশ্বাস করতে পারিনি, কিন্তু হঠাৎ করে যখন চোখের সামনে আপনারা মোটরসাইকেল নিয়ে আসছেন, আসলে আমরা ভাষা হারিয়ে ফেলছি। আপনাদেরকে আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয়, সকল বাংলাদেশের বিমানবন্দরের সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থে আমরা অনেক খুশি হয়েছি। যাই হোক, এবার আমি দু একটি কথা বলার জন্য উদীয়মান কণ্ঠেশ্বর শরীফুল ইসলামকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভায় ভাই আপনি এখানে চলে আসেন। আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ কর্মচারী ঐক্য পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ। আমি আসলে আজকে ওনাদেরকে দেখলাম, হয়তো ওনাদের সাথে আমার পরিচিতি নাই, এজন্য নাম বলতে পারছি না, দুঃখিত। আরো উপস্থিত আছেন সামনে যারা আমার প্রিয় সহকর্মী, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি বেশি কথা বলবো না, এখানে আমার অনেক সিনিয়র তারা কথা বলবেন, দিক নির্দেশনামূলক কথা বলবেন। আমার একটাই কথাই, আমরা চাই এই মাননীয় উপদেষ্টা মণ্ডলীর কাছে এবং এই মাননীয় সরকারের কাছে আমরা একটাই কথা, আমরা পে স্কেল চাই। আর আমাদের এই কর্মচারী ঐক্য পরিষদ যে উদ্দীপনা নিয়ে কাজ করে যাচ্ছে, আমরা শুধু তাদেরকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিব, আমরা পিছন থেকে শুধু তাদেরকে সহযোগিতা করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখানে আপনারা হয়তো জানেন না, উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মচারীদের মহাসচিব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাকে একটু উৎসাহ জানাই। আমি উজ্জ্বল কুমার বিশ্বাস দাকে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি। উনি উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের মহাসচিব, কর্মচারী ঐক্য পরিষদের মহাসচিব। অনেক কষ্ট করে উনি সারা রাত করে আসেন। হ্যাঁ, উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট। ধন্যবাদ আলামিন ভাইকে। আলামিন ভাইয়ের কথা আমি একটু প্রথমে বলি। আমি দীর্ঘ 4 বছর আলামিন ভাইয়ের আমি পাশাপাশি চেয়ারে চাকরি করছি। অবস্থা, আমার মানসিক অবস্থা এবং আমার আর্থিক অবস্থা আলামিন ভাই সবই জানেন। আসলে আমি একজন 10ম গ্রেডের কর্মকর্তা, কিন্তু এই 10ম গ্রেডের কর্মকর্তা বলতে আমার আসলে লজ্জা করে, কিন্তু এত মানুষের মাঝে আজকে বলতে আমি বাধ্য হয়েছি যে আমার পে স্কেলটা খুবই জরুরি। আমি যে কত অর্থনৈতিক সমস্যা আছে সেটা আমি জানি। যদি সৎভাবে জীবনযাপন করতে হয়, যদি মানুষের জন্য কোনো কিছু করতে হয়, তাহলে পে স্কেলটা খুব দরকার। তো আমি চাই যে আমরা মানুষ হিসেবে আমাদের মানবিকতা থাকবে, আমাদের মনুষ্যত্ব থাকবে। তো সরকারও চায় যে তার সরকারের যত সার্ভিস হোল্ডার আছে, যারা আমরা এক কথায় চাকর আছি, যারা আমাদের যে যদি সঠিক সেবাটা যদি সরকার পাইতে চায়, তাহলে আমাদের সঠিকভাবে এবং যুক্তিসঙ্গতভাবে একটা স্যালারি স্কেল আমাদের দিতে হবে, এইটাই আমাদের দাবি। তো আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা সবাই জায়গায় উপস্থিত হয়েছেন, এবং আমি সিলেট থেকে আসছি। আমি সিলেটের এয়ারপোর্টের সবাইকে আমি জানাইছি বিষয়টা, এবং আমি বিগত 3 দিন যাবত আমি সেই জায়গায় সমাবেশ করছি, ব্যানার নিয়ে দাঁড়াইছি। তো সে ছবিগুলো আমি শেয়ার করছি। তো তাদের জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারাও অন্তত আসছে, যে কয়েকজন পারুক তারা পার্টিসিপেট করছে, তাদের আমি ধন্যবাদ জানাই। যদিও তারা এই জায়গায় আর কেউ উপস্থিত নাই, আর এই জায়গায় উপস্থিত যারা আসছেন আমাদের গেস্ট যারা, আজকের গেস্ট যারা, ওনাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই যে ওনাদের ব্যক্তিগত কোনো সুবিধা ছাড়া ওনারা এই জায়গায় উপস্থিত হয়েছে। সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের উপকারার্থে ওনারা এই জায়গায় উপস্থিত হয়েছে। আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এবং আমরা যেন কিছুতেই পিছপা না হই। আমাদের ন্যায্য দাবি, আমরা একটা অসৎ পথ যখন অবলম্বন করতে যাই, অসৎ দাবি নিয়ে যখন যাই, তখন আমরা যথেষ্টই সাহস দেখাই, কিন্তু একটা সৎ দাবি, একটা ন্যায্য দাবি, আমরা পিছপা হব না। এটাই আমার শেষ কথা। এবং আমি শেষ পর্যন্ত চাই যে আমি মাঠে থাকবো, আপনারাও থাকবেন, আমাদের দাবি দেওয়া যত সময় না পূরণ না হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ উজ্জ্বল স্যারকে। সত্যি কথা বলতে কি, সরকারি কর্মকর্তা কর্মচারী কেউ কিন্তু অন্য কোনো পথে বা অন্য কোনো পন্থায় টাকা ইনকাম করতে চায় না, সবাই চায় সৎভাবে বেঁচে থাকতে। আচ্ছা, কখন একটা লোক অন্য পন্থায় যায়? যখন দেখে কি একেবারেই সংসারটা চলতেছে না, ছেলে মেয়েকে খাওয়াইতে পারতেছে না, বা সংসারের চাহিদা পূরণ করতে পারতেছে না, নিজে কোনোভাবে চলতে পারতেছে না, তখন অন্য যে কোনো একটা কাজ করতে হয়, বা তার টিউশনি করতে হয়, বা রাতের বেলা রিক্সা চালাইতে হয়। যে কোনো একটা কাজ না করে তার সংসারটা চলে না। বর্তমান পে স্কেলে সত্যিকার অর্থে কেউ চলতে পারতেছে না, সেটা বলেন তো, কেউ চলতে পারতেছেন? কেউ পারতেছে না। আজকে এই যে আশিক ভাই, মালিক ভাই আসছে, এরা যে আসলে মানুষের কত দোয়া নিয়ে আসছে, এরা এই আন্দোলনটা কিন্তু আমরা জানতাম না। আস্তে আস্তে এরা কয়েক মাস যাবত এরা আস্তে 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 করে এই পর্যায়ে আনছে। আজকে এমন কোন সরকারি প্রতিষ্ঠান নাই, সে জায়গায় যদি একজন কর্মচারীও থাকে, তাহলে তার অফিসের সামনে সে দাঁড়ায় ওই যে প্রতিবাদ করতেছে। যাই হোক, এইটা থেকে আমরা পিছপা হব না যতক্ষণ পর্যন্ত না আমরা এই দাবিটা আদায় করতে পারবো। আপনারা একটা কথা মনে রাখবেন, যদি আপনাদের হৃদয়ের মাঝখান থেকে এইটা না আসে যে আমাদের এই দাবিটা আদায় করতেই হবে, তাহলে কিন্তু আমরা এই দাবি বাস্তবায়ন করতে পারবো না। কেন জানেন? কারণ এই দাবি যদি এই সরকার বাস্তবায়ন না করে, তাহলে আমাদের আন্দোলনটা কিন্তু চলমান থাকবে যতদিন পর্যন্ত এই পে স্কেল বাস্তবায়ন গেজেট না করবে, ততদিন পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে। এই মাঠ থেকে কোনোভাবে পিছপা হওয়া যাবে না। আজকে দেখেন, এই লোকটা কালকে তার পা সিজার করছে, একটা আঙ্গুল কেটে ফেলছে, সে তার বাসা থেকে দৌড়ায় চলে এসেছে। শুনে সে কেন আসছে? সে বয়স্ক মানুষ, তার কিন্তু আসার কথা না। তার যে এই যে আঙ্গুলটা কাটছে, তার যে পয়সাগুলো সে মানসিক কাছে ধার করতে করে তারপরে তার হচ্ছে অপারেশন করতে হয়েছে। আজকে তার পে স্কেলটা যদি ভালো থাকতো, তো অল্প অল্প করে কিছু টাকা গোছাইছে, তার আজকে হচ্ছে নিজের পয়সা দিয়ে সে করতে পারতো। এটা শুধু আমার জন্য না, সবার জন্য কার্যকারী। আজকে এই জায়গায় অনেক নতুন ছেলে পেলে আছে, নতুন হচ্ছে বিয়ে শাদী করছে, অনেকে হয়তো বুঝতে পারতেছেন না, অনেকে বুঝতে পারতেছেন। যখন একটা বাচ্চা সিজার ছাড়া তো ঢাকা শহরে হয় না, কারণ ঢাকা শহরে আবহাওয়ার যে অবস্থা, সিজার ছাড়া হয় না। সিজার করতে গেলেই 1 লাখ নাই, এমন অবস্থা। ওই চাকরি পাওয়ার প্রথম চোটেই তার মাজাটা ভেঙে গেল। এই যে মাজা ভেঙে গেল না, এরপরে তার উঠা যে কত কষ্ট আর বলার না। যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাই না। আমি আমাদের এখানে যে কোনো একজন জবাব দেন, আর আমরা চালাই যায় নাকি আশিক ভাই? আমাদের এখানে নবম গ্রেডের একজন কর্মকর্তা আছেন, 2 জন কর্মকর্তা আছেন, মহিউদ্দিন স্যার এবং সিনিয়র অফিসার হাসান স্যার। তা আমি 2 জনের পক্ষ থেকে আমি একটু মহিউদ্দিন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার প্লিজ। স্যার আপনারা আসেন বলেই তো আমাদের, স্যার আপনারা আজকে আমাদের মাঝে আসেন বলে আমরা অনুপ্রাণিত হই। আমরা সবার ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা থাকে। এই যেমন কালকে হচ্ছে সিএটিসি ডাইরেক্টর আসছে, কয়েকজন ডাইরেক্টর আসছে, ডেপুটি ডাইরেক্টর, অ্যাডমিন, সচিব পর্যায়ের লোক, তারা কালকে আসে কিন্তু আমাদের সাথে একত্রতা ঘোষণা করছে। এটা খুবই একটা ভালো দিক। যাই হোক, এরপরে আপনারা হয়তো জানেন না, আমাদেরকে ডিজিএফআই, এনএসআই বিভিন্ন সংস্থা আমাদের কানে কানে এসে বলে, তারা বলে আমরা শুধু চাকরি করে সেই সুবাদে আসছি, আপনাদের ক্ষতি করার জন্য না, আমরা আপনাদের সংহতি প্রকাশ করার জন্য আসছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আর বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বাজার ব্যবস্থা এবং স্যালারি কাঠামোতে প্রতিটা স্তরের, সেটা সচিব থেকে শুরু করে মালি পর্যন্ত সবারই চলাফেরা একটু কষ্টই হয়ে যাচ্ছে, এটা সবাই রিয়েলাইজ করছে। তো সেই জায়গা থেকে যারা নতুন একটা পে স্কেলের দাবিতে
দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, এই পর্যায়ে নিয়ে আসছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর পাশাপাশি কর্মচারীরা যাতে তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে, দিন শেষে বাসায় এসে ঘুমাইতে পারে, রিক্সা চালাতে না হয় বা ঠেলা গাড়ি ঠেলতে না হয় বা টিউশনি করতে না হয়, এবং যাতে করে পরের দিন সে আবার সুস্থ মস্তিষ্কে সরকারকে, জনগণকে সার্ভ করতে পারে, সেই প্রেক্ষিতে একটা পে স্কেল এটা সময়ের দাবি। আমরা জানি 2005 সালে সর্বশেষ পে স্কেল হয়েছে, এরপরে 9 সালে হয়েছে, এরপরে 15 সালে হয়েছে, এরপরে ট্রেন্ড অনুযায়ী 2020 সালে হওয়ার কথা বা 21 সালে হওয়ার কথা, সেটা আজকে 26 সাল। ইন দ্য মিন টাইম কমোডিটি প্রাইস ইন্ডেক্স যেটা, সেটা যদি আমরা খেয়াল করি অনেক রাইজ, কিন্তু বেতন কাঠামো আই থিঙ্ক 200% মিনিমাম ইনক্রিজ করলে হয়তো 2015 সালের পে স্কেলের সাথে অ্যাডজাস্ট হবে। এরপরে সরকারের সীমাবদ্ধতা আছে, সবকিছু মিলেই যেটা জাস্টিফাইড হয়, মানবিক হয়, যাতে প্রত্যেকে তাদের কাজ করতে পারে, সেই অনুযায়ী আশা করি একটা পে স্কেল খুব শীঘ্রই আমরা শুনতে পাবো। এবং এই পে স্কেল আদায় না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে এক এবং অভিন্ন হয়ে কাজ করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ মহিউদ্দিন স্যারকে। এই যে আজকাল শবে বরাত চলতেছে তো নাকি, শবে বরাতে আপনারা কেউ গরুর মাংস কিনছেন? আমরা ছোটবেলা থেকে, মানে রেওয়াজ থাক বা না থাক, আমরা ছোটবেলা থেকে কিন্তু গরুর মাংস এবং রুটি হালুয়া প্রত্যেকের বাসায় ছিল, এবং এক বাসা থেকে আরেক বাসা দিত, আরেক বাসা থেকে আরেক বাসা দিত। আমার মনে হয় না যে কেউ গরুর মাংস কিনতে পারছেন, আমার মনে হয় না, কারণ বাজারে দেখছি তেমন গরুর মাংস নাইও, আর কেউ কেনেও না। একটা গরু যদি জবাই দেয় 2 দিনও বিক্রি হয় না, কারণ এত টাকাতে গরুর মাংস কেনা সম্ভব না। যাই হোক, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে বিনীত অনুরোধ করছি, আমরা যাকে আমাদের এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আহ্বায়ক হিসেবে আমরা মোটামুটি একটু চিন্তা ভাবনা করছি, অডিট অফিসার জনাব জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি। নবম পে স্কেল, নবম পে স্কেল দিয়ে হবে, দিয়ে হবে। লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে। লেগেছে, লেগেছে। সারা বাংলার কর্মচারী, এক হও, এক হও, বিমানবন্দরের কর্মচারী, এক হও, এক হও। এক হও, লড়াই করো। বিমানবন্দরের কর্মচারী, সারা বাংলার কর্মচারী, এক হও, এক হও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যেভাবে থাকি না কেন, আমরা সব সময় বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। মুসলিম হিসেবে আমরা সবাই জনস্বার্থে কাজ করি এবং সামনেও জনস্বার্থে কাজ করব। আমরা কেউ কখনো চিন্তা করি না যে আমরা জনস্বার্থের বিপক্ষে যে গিয়ে কাজ করব। তো এমন অবস্থায় আমাদের যে ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকে কেমন আছি, এটা একটু চিন্তা করা দরকার। আমাদের হাত পাও সব দিকে বাধা। আপনারা যদি চিন্তা করেন যে আপনি চাকরি করতেছেন, পাশে একটা কিছু করবেন, আপনি চাইতেছেন ব্যবসা করবেন, সেটা করতে পারবেন না? করতে পারবেন না, অনুমতি চাইতে হবে, অনুমতিও দিবে না ব্যবসা করার জন্য। আপনি ভিক্ষা করতে পারবেন, সেটাও করতে পারবেন না। রিক্সা চালাতে পারবেন, সেটাও করতে পারবেন না। কি করতে হবে? বেতনের যে টাকা আসে এই টাকার উপরে নির্ভর করতে হবে। আর এই টাকা দিয়ে কিভাবে চলা সম্ভব এখন বর্তমান পরিস্থিতিতে? তো আমরা এই কথা প্রায় বলতে শুনি, এটা যে আমরা মাস আনি, আমরা দিন খাই। কেউ কেউ দিন আনে দিন খায়, কিন্তু আমরা মাস আনি, দিন খাই, 10 দিন খাই, ঠিক 5 দিন খাই। এটা আসলে আমাদের অবস্থাটা কোন পর্যায়ে যে ঠেকেছে, এটা আসলে বলা মানে এখন সহজে এটা আমরা বুঝতে পারতেছি। আমি গত শনিবারে কুমিল্লা ছিলাম, তো ওখানে একজন অটো চালকের সাথে কথা বললাম 3টার সময়। সে বলল যে আমার সারাদিনে 1500 টাকা ইনকাম হয়েছে। 1500 টাকা সারাদিনে ইনকাম হয়েছে তার। বলছে আমি আর চালাবো না আজকে। আমি তখন চিন্তা করলাম যে আমার অবস্থাটা কি। সেদিনে 1500 টাকা ইনকাম করতে পারতেছে, আর আমি কি করতে পারতেছি? ঠিক। আমার অবস্থাটা কি? এই জন্য ভাই, আজকে এই সময়ে আমরা যে শেষ পর্যায়ে এসে ঠেকেছি, যে এই সময় আমাদের পে স্কেল খুব জরুরি। আর এই সময় যারা আমাদের নেতৃত্বে এগিয়ে এসেছেন, আমাদের শামীম ভাই, তারপরে আমাদের আব্দুল মালিক ভাই, আমাদের রেবি আপা এখানে আজকে এখানে উপস্থিত হয়েছেন।
হ্যাঁ আশিক ভাই, আশিকুল ইসলাম ভাই, তারপরে এবি আপা এখানে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, তো ওনারা অনেক কষ্ট স্বীকার করতেছেন, অনেক আগ থেকে ওনারা সরব আছেন, এবং আমি যতটুকু মনে পড়ে আমার আব্দুল মালিক ভাইয়ের চেহারা আমি অনেক আগেই দেখছি, আপনারা সবাই দেখছেন ফেসবুকে। আমি ফেসবুকে খুব সরব না, কিন্তু মাঝে মধ্যে ঢোকা হইলে দেখি, বুঝতে পারছেন। আমাদের মালিক ভাই দীর্ঘদিন থেকে সরব, এবং তিনি এই দাবি আদায়ের সংগ্রামে ওনাকে সাসপেন্ড হইতে হয়েছে। এই কঠিন যে ত্যাগ, এই ত্যাগ উনি করে যাচ্ছেন, এবং আরো সামনে ত্যাগ স্বীকার করবেন। এখন 10 মিলে করি কাজ, হ্যাঁ, 10 লাঠি 1 বোঝা, আমরা এই কথাগুলো জানি। একা চলতে গেলে কিন্তু চলা অনেক কঠিন। বাকি সাথে যদি আমরা অনেকজন একসাথে থাকতে পারি, একসাথে আমরা সঙ্গ দিতে পারি, তাইলে কিন্তু ওনার শক্তিও বেড়ে যাবে, ওনাদের শক্তি বেড়ে যাবে, আমাদের প্রত্যেকের শক্তি বেড়ে যাবে। আমি একা যে আন্দোলন করলে ঢাকা শহরে কিছু হবে, আমাকে কেউ গুনবে না, কিন্তু আমরা যখন সবাই মিলে যে আন্দোলন করব, তখন গুনতে হবে, বাধ্য হবে গুনতে, ঠিক আছে না? তো এই সময় আশা করছি আমরা খুব শীঘ্রই আমরা একটা ভালো ফলাফল পাবো ইনশাল্লাহ। আমরা সরকারের কাছেও আহ্বান জানাচ্ছি যেন আমাদেরকে যেন সরকার নিরাশ না করেন এবং আমাদের জন্য এগিয়ে আসেন। আসলে আমরা যে অবস্থানে আছি, সরকার যদি এগিয়ে না আসে, আমাদের অবস্থা কিরকম হবে একটু চিন্তা করি, আমাদের কত নাজুক পরিস্থিতি হবে। আমরা তো অন্য কিছু করতে পারবো না, হ্যাঁ, রাতের অন্ধকারে মুখ বেঁধে যায় রিক্সাও চালাইতে পারবো নাকি? পারবো না। তো এখন আমাদের যেখানে আমরা সরকারের জন্য আমাদের সর্বস্ব দিয়ে যাচ্ছি, আমাদের নিজেদেরকে উৎসর্গ করতেছি, সরকারেরও সেটা চিন্তা করা দরকার যে আমাদেরকে একটা হ্যান্ডসাম একটা স্যালারি দিবে, হ্যাঁ, যে স্যালারি দিয়ে আমরা চলতে পারবো। বিয়ের দাওয়াত পাইলে মানুষ খুশি হয়, আর বিয়ের দাওয়াত পাইলে আমরা বেজার হই। আমরা বিয়ের দাওয়াত পাইলে যেন আমরা খুশি হইতে পারি, সেটা চিন্তা করি। আমি যদি বিয়ের দাওয়াতে নিয়ে যাই একটা গিফট, ওই গিফটটাও স্মার্ট হইতে হয়। যদি গিফটটা স্মার্ট না হয়, যিনি গিফট রিসিভ করেন ইনি তাকিয়ে থাকবেন, দেখবেন আপনার দিকে তাকিয়ে থাকবেন। তো এই সরকারি কর্মচারী বলে কিন্তু আমাদের এটা করতে হচ্ছে, বুঝছেন? আমাদের খুব লজ্জা লাগে। তো এই সকল পরিস্থিতিতে আমাদের এগিয়ে আসা দরকার, হ্যাঁ, এইসব পরিস্থিতিতে সরকারের এগিয়ে আসা দরকার যে আমাদের জন্য সরকার কাজ করবে, আমরা সরকারের জন্য কাজ করবো, সরকার আমাদের জন্য কাজ করবে, ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা যেন সামনে আরো কাজ করতে পারি। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন শেষ করছি। যাই হোক, আমাদের সিলেটে আরেক ভাই আসছিল, সে জরুরি কাজে চলে যাচ্ছে, তার বাড়ি রংপুরে। মানে সেও আজকে সংহতি প্রকাশ করার জন্য আসছিল। তো মামুন, 2-1টি কথা অন্তত বলো। ও খুব ভালো ছেলে, সিলেটেও আন্দোলনে খুব সরবত ছিল এবং আজকে রাতেও আসছে শুধুমাত্র একটু দেখা করার জন্য। বিমানবন্দর থেকেও অনেক প্রকার কর্মসূচি, হ্যাঁ, এই তো সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আসছে, এই সারা রাত এসে আসছে। যাই হোক মামুন, 2-1টি কথা বলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। গতকালকের একাত্মতায় আমরা সিলেটে আলোচনা করছিলাম, যে বিষয়ে কথা বলছিলাম, সেটা আমরা সবাই জানি যে আমাদের প্রধান মৌলিক চাহিদা যেটাকে বলা হয় খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান। তো আজ থেকে 10 বছর আগের বাংলাদেশ, এখনকার বাংলাদেশে অনেক পরিবর্তন। আজ থেকে 10 বছর আগেকার খাদ্যদ্রব্যের যে মূল্য ছিল সেটা বৃদ্ধি পেয়ে এখন 2 গুণ থেকে 3 গুণ হয়ে গেছে অনেক কিছুর। বস্ত্র, শিক্ষা সব ব্যয় বাড়ছে। দেশে আমাদের অনেক কিছু হয়েছে ইতিপূর্বে আমাদের বিভিন্ন জায়গায় ফ্লাইওভার ছিল না, টানেল ছিল না, অনেক কিছু হয়েছে, অনেক কিছু হচ্ছে। দেশে অন্তর্বর্তী সরকার ছিল না, সরকার আসছে, নির্বাচন হচ্ছে, হয়তো আবার নতুন নির্বাচিত সরকার পাবো। কিন্তু আমাদের সবার যে প্রাণের দাবি, যেটা ন্যায্য দাবি, সেটা আমরা থেকে বঞ্চিত। এটা আমরা চাই, এটা আমাদের অনুরোধ নয়, কিছু নয়, বিনয়ের সাথে এবং বিনীতভাবে আমাদের আহ্বান গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট যেন তাদের এই ক্ষমতা হস্তান্তরের আগেই, নির্বাচন সম্পূর্ণ করার আগেই যেন আমাদের সেই ন্যায্য প্রাপ্য দাবি আমাদেরকে দিয়ে দেয়। তো আমাদের কথা একটাই, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, পে স্কেল, পে স্কেল, পে স্কেল, পে স্কেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আমার রংপুর সদরে।
ধন্যবাদ মামুনকে। মামুন খুব সদ্য, মানে প্রায় এই যে 15 দিন হয়েছে সিলেট বদলি হয়ে গেছে। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে, আমাদের মাঝে অতিথি হিসেবে আসছেন আশিক ভাই, সদস্য সচিব। ও, কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ কেন্দ্রীয় আপনার নাম কি? আহ্বায়ক কমিটির সদস্য। হ্যাঁ, বাংলাদেশ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য হ্যাপি আপা আমাদের মাঝে, এবি আপা আমাদের মাঝে কিছু বলার জন্য, আপনাদের মাঝে কিছু বলার জন্য বিশেষভাবে বিনীত অনুরোধ জানাচ্ছি। শুভেচ্ছা স্বাগতম, এবি আপা আগমন, গোলাপ শুভেচ্ছা এই পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আমরা কি আসলে ভালো আছি সবাই? প্রকৃতপক্ষে আসলে আমরা কেউ ভালো নাই। পেটে ক্ষুধা নিয়ে কি আসলে ভালো থাকা যায়? যায় না। আমাদের একটাই দাবি, এক দফে আমাদের পে স্কেলটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। কিন্তু এই সরকার যদি চলে যায় তাহলে কি আমরা পারবো না। তা আমাদের ভোটের আগে যেভাবে পারবো আমাদেরকে এটা বাস্তবায়ন করার জন্য যতদূর যাইতে হয় আমাদেরকে যাইতে হবে। এবং কালকে আমাদের অর্ধ দিবস যে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে পে স্কেল বাস্তবায়নের জন্য যে আমাদের অবরোধটা ডাকছে, আমাদেরকে সুষ্ঠুভাবে পালন করতে হবে এবং 6 তারিখে অবশ্যই মহাসমাবেশে আমাদেরকে যাইতে হবে। এটা আমাদের প্রাণের দাবি এবং আমাদেরকে এটা নিয়ে আরো সোচ্চার হইতে হবে। আশেপাশে যারা যাবে না তাদেরকেও আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। আর বেশি কিছু আমি বলতেছি না এই মুহূর্তে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এবি আপাকে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব আমাদের মাঝে ইতিমধ্যে পৌঁছে গেছেন। সদস্য সচিব আশিক ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। সত্যি কথা বলতে কি, আমি আশিক ভাই এবং মালিক ভাইয়ের কথা প্রতিদিনই দেখি, মানে বিশেষ করে ফেসবুকে। আর দেখি না শুধু আমি না, এই জায়গায় এমন কোনো লোক নেই যে তারা এই যারা তাদেরকে না দেখে, বিশেষ করে পে স্কেলের বিষয়ে। আমার নজরে আসলে আমরা শেয়ার করি। সেই আশিক ভাই এবং মালিক ভাইকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এবার আশিক ভাইকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আশিক ভাই, পক্ষ থেকে শুভেচ্ছা। আশিক ভাই, আপনি এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। আমাদের দাবি মানতে হবে। আজকে নিয়ে তাল বাহানা চলবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু রাসূলুল কারীম। আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের দরবারে। আমরা আজকে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এখানে বসতে পেরেছি, এই জন্য মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি বক্তব্যের শুরুতে আসলে অনেক কথা, এই কথা শেষ নাই। দীর্ঘ 13 বছরের জমা কথা 1 ঘন্টায় 1 মিনিটও শেষ হবে না। মূল বিষয় হলো, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, মাননীয় সরকার মহোদয় এই